হ্যালো ইন্সপেক্টর, আমি সার্থক। আমার ছোট্ট পৃথিবীতে আমি খুব খুশি ছিলাম। একটা কলেজে ফিজিক্সের লেকচারার ছিলাম। বাড়িতেও কিছু বাচ্চারা পড়তে আসতো, সেই জন্যই কখনো টাকা পয়সার অভাব হয়নি। বাড়িতে একটা সুন্দরী আর বুদ্ধিমান বউ ছিল যে আমাকে সত্যি খুব ভালোবাসতো। ঘুমাতে দাও না আমাকে, খুব ক্লান্ত আমি। ঠিক আছে, তুমি ঘুমাও না। আমি কি বিরক্ত করছি? আরে, তুমি না বলছিলে তুমি নাকি ভীষণ ক্লান্ত? তাহলে এসব কি? হ্যাঁ, ক্লান্ত ছিলাম, কিন্তু তুমি ছোঁয়ার পরে সব দূর হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা একে অপরকে সময় দিতাম আর খুব কথা বলতাম। আমরা কথা বলতাম আর খুব হাসাহাসি করতাম। ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখতাম, একে অপরের ভালোবাসায় ডুবে যেতাম। আমি যখন কলেজ থেকে ফিরে আসতাম তখনও আমার জন্য কিচেনে কিছু না কিছু বানিয়েই রাখতো। আমি পিছনে গিয়ে ওকে ডিস্টার্ব করতাম, ও হাসাহাসি করতো। সন্ধেবেলা স্টুডেন্টরা আসতো, বিশেষ করে রোহন। fx x⁻9 - 3x⁵ ও রোজই আসতো। পড়াশোনাতেও খুব ভালো ছিল, সেজন্য আমারও ভালো লাগতো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এখন কিছুদিন ধরে আমি আর আমার বউ খুব টেনশনে ছিলাম। আমাদের সন্তান না হওয়া, এত বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও আমরা নিঃসন্তান ছিলাম। এদিকে আমার বন্ধুর সন্তানরা স্কুলে যাচ্ছে। কাভিয়ার মুখে মা হওয়ার খুশিটা দেখতে চেয়েছিলাম, আর সেই কারণেই আমি একদিন মেডিকেল চেকআপও করালাম। আর মেডিকেল রিপোর্টে জানা গেল যে আমি বাবা হতে পারবো না। আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আমি এই খবরটা আমি আমার বউকে কিভাবে শোনাবো, এটা ভাবতে ভাবতে আমি বাড়ি পৌঁছালাম। চা। আচ্ছা, আজ তুমি আমার পিছনে পিছনে আমাকে ধরার জন্য কিচেনে এলে না তো? আজ খুব ক্লান্ত লাগছে। আজ আমার কাছে এমন একটা খবর আছে যাতে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। কিরকম খবর? তুমি একজন হতে চলেছ। একটা সিম্পল টিচার কি বা হতে পারে? কেউ কি আমাকে মিনিস্টার বানাবে নাকি? মিনিস্টারের থেকেও বড় পোস্ট পেতে চলেছ তুমি। তুমি বাবা হতে চলেছ। এভাবে কেন দেখছো? আমি তো ভেবেছিলাম এই খবরটা শুনে তুমি খুব খুশি হয়ে যাবে, কিন্তু তুমি তো একদম চুপ হয়ে গেলে। আসলে কি বলতো, এই খবরটা শুনে না আমার মনের ভেতর কেমন একটা হচ্ছে। আমি বুঝতেই পারছি না যে আমি রিয়াক্ট কিভাবে করব, বাট আই এম সো হ্যাপি। সত্যি? আমার কাছে যে মেডিকেল রিপোর্টটা ছিল সেখানে পরিষ্কার লেখা আছে যে আমি বাবা হতে পারবো না, কিন্তু আমার স্ত্রী আমাকে বলল যে আমি বাবা হতে চলেছি। তার মানে আমার স্ত্রী আমাকে ঠকিয়েছে। ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে, ওকে অন্য কেউই প্রেগনেন্ট করিয়েছে। স্ত্রীর মুখে এই খবরটা শুনে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে নিজের হাতে ধরতে চেয়েছিলাম, আর সেই জন্যই আমি আমার বাড়িতে হিডেন ক্যামেরা ফিট করেছিলাম। এবার জানতে পারবো আমি যে আমি না থাকতে এই বাড়িতে কে আসে, এই বাচ্চাটা আসলে কার।
কি করছিলে তুমি? আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে গো। কিছু না, ওই ব্যাটারিটা চেঞ্জ করছিলাম, ব্যাটারি শেষ হয়ে গেছিল। আচ্ছা, কি রান্না করেছো আজকে? ডাল ভাত রুটি তরকারি। আরে চলো। চলো 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 চলো। বাড়িতে ক্যামেরা লাগানোর পর আমি সবসময় আমার বউয়ের উপর নজর রাখতাম। ল্যাপটপ খুলে বসে থাকতাম আর সারা দিন ধরে শুধু এটাই দেখতাম। কিন্তু অনেক দিন কেটে যাওয়ার পরও আমি এমন কিচ্ছু দেখতে পাইনি যাতে কাভিয়ার সিক্রেট অ্যাফেয়ারের ব্যাপারে আমি কিছু জানতে পারি। তখন আমার কিচ্ছু মাথায় আসছিল না, আমি খুব কনফিউজ ছিলাম। তারপর যখন আমি কাজ সেরে নিজের বাড়িতে এলাম, কি হয়েছে? আজ হসপিটাল থেকে তোমার জন্য লেটার এসেছে। কিছু প্রবলেম হয়েছে? ওহো, প্রশ্নই করতে থাকবে নাকি? একটু দেখতে তো দাও। ওই লেটারে লেখা ছিল যে আপনাকে যে মেডিকেল রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা আপনার না, অন্য কারোর ছিল। আপনি পুরোপুরি সুস্থ, আপনি বাবা হওয়ার যোগ্য। সেই রিপোর্টটা দেখার পর আমি খুব খুশি হলাম, কিন্তু নিজের উপর খুব রাগ হলো যে আমি কাভিয়ার মতো স্ত্রীর উপর সন্দেহ করছিলাম। অনেক বড় অপরাধ করেছি আমি। সরি আসলে কাভিয়া, আমি কোনো কিছু না ভেবেই তোমাকে সন্দেহ করলাম। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার ঘুমিয়ে পড়ো, না হলে ও তো এবার রাগ করবে, বলবে বাবা মা ঘুমোতেও দেয় না। আমাদের বাচ্চা না খুব বুদ্ধিমান। ও জানে যে বাবা আমাকে না অনেক দিন ধরে মিস করেছে, তাই এখন ও না কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কম্বল? পেটের মধ্যে কম্বল কোথা থেকে আসবে? আসলে কি বলতো, আমি না ওকে কোরিয়ার করে দিয়েছিলাম। যতদিন না ও জন্ম নিচ্ছে ততদিন কোনো দুষ্টুমি নয়। এতদিন ধরে আমি অপেক্ষা করতে পারবো না। দেখছিস তো তোর বাবাটা কি দুষ্টু রে। তুমি দেখছো তো, তোমার মা না আমার এইটুকু কথা শুনছে না। তুমি বলো না মাকে। হ্যাঁ, দেখো ও হ্যাঁ বলেছে। প্লিজ আসো না। দেখো, আমার কথা শোনো। আজ থেকে না তোমার এমন কোনো কাজ করার দরকার নেই যাতে তোমার স্ট্রেস হয়। আচ্ছা। শোনো, এদিকে ঘোরো। আর কিছুদিনের মধ্যে আমি তোমার জন্য একটা মেড রাখবো, ঠিক আছে? আর তারপর তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, বিশ্রাম বিশ্রাম আর শুধু বিশ্রাম। হ্যালো স্যার। হ্যালো ম্যাম। হাই রোহান, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার। রোহান, পড়াশোনা শুরু করার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ম্যামের জন্য মেডিকেল শপ থেকে মেডিসিন আনতে হবে, ঠিক আছে? এই নাও টাকা, আর মেডিসিনটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ওকে ওকে, ব্যাগটা রাখো আর তাড়াতাড়ি যাও, ঠিক আছে? ওকে।
আমার জীবনটা কিছুদিনের মধ্যে একদম বেরঙিন হয়ে পড়েছিল। আবার সেই সমস্ত রং আমি ফিরে পেয়েছি, সব খুশি ফিরে পেয়েছি, আর সেটাও অনেক গুণ বেশি। কাভিয়া মা হতে চলেছিল, আর আমি শুধু ওকে সব সুখ দিতে চেয়েছিলাম। আমি ঘরবাড়ি পরিষ্কার করতাম, গাছে জল দিতাম। একদিন গাছে জল দিচ্ছিলাম, তখন আমি ব্যালকনির পাশে একটা জিনিস দেখতে পেলাম। জুতোর ছাপ এখানে। এখান থেকে কেউ আবার না না, আমি কাভিয়ার ওপর আর সন্দেহ করতে পারবো না। আগেই আমি ওর ওপর সন্দেহ করে ওকে অনেক কষ্ট দিয়েছি। না, এটা আমার মনের ভুলও হতে পারে। ব্যালকনিতে জুতোর দাগ দেখে আমার মন তো চঞ্চল হয়ে উঠেছিল, কিন্তু আমি নিজেকে বোঝালাম যে আমি একবার টেনশন নিয়ে দেখে নিয়েছি, আর দ্বিতীয়বার সেই টেনশন নেওয়ার আমার মধ্যে সেই ক্ষমতা ছিল না। পরের দিন কলেজ থেকে আসার পর আমি প্রত্যেক দিনের মতনই রোহানকে পড়াচ্ছিলাম। তখনই আমার কাছে আমার পুরনো স্টুডেন্ট জ্যোতি এখানে দেখা করতে এলো। রোহান, আজকের জন্য তাহলে এইটুকুই থাক, বাকিটা কালকে করব। ওকে স্যার। আরে জ্যোতি, নমস্কার স্যার। নমস্কার। রোহান, ও হলো জ্যোতি, আমার ওল্ড স্টুডেন্ট। জ্যোতি, ও হলো রোহান। স্যার আমি এখন আসলাম। আসো জ্যোতি, কাম, বসো। আচ্ছা জ্যোতি, ও হলো আমার ওয়াইফ। তোমরা দুজন বসে কথা বলো, আমি ততক্ষণে চা বানিয়ে আনছি। কি হলো? তারপর বলো, তোমার সব কেমন চলছে? কি করছো এখন লাইফে? স্যার এখানেই আছি আমি, এই শহরেই সঞ্জীবনী হসপিটালে এইচআরে চাকরি করি। আপনার সঙ্গে আমার সিরিয়াস কথা আছে। হ্যাঁ বলো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে একটু বেশি সিরিয়াস। সিরিয়াস মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো না। আমাদের হসপিটালে একটা ছেলে আর একজন মহিলা হসপিটালের স্টাফের সঙ্গে ঝগড়া করছিল। হসপিটালের স্টাফ ওদের যখন বাইরে বের করে দিল, তখন জিজ্ঞেস করলাম যে আসলে কি হয়েছে। ওরা টাকা দিয়ে কারোর মেডিকেল রিপোর্ট চেঞ্জ করার চেষ্টা করছিল। আমার একটু অদ্ভুত লাগলো, আর আমি এটা জানার চেষ্টাও করলাম যে ওই রিপোর্টটা কার ছিল। আর আপনি জানেন আমি কি জানলাম? কি? ওই মেডিকেল রিপোর্ট আপনার ছিল। সরি টু সে স্যার, কিন্তু ওখানে লেখা ছিল আপনি বাবা হতে পারবেন না। আর ওরা এটাই চেঞ্জ করার চেষ্টা করছিল। হসপিটাল থেকে অ্যাপোলজি লেটার নেওয়ার চেষ্টা করছিল যে আমরা আপনাকে ভুল রিপোর্ট দিয়েছি, যে আপনি বাবা হতে পারবেন। আমি ভাবলাম আপনার সঙ্গে দেখা করে এই কথাটাও জানানো উচিত। কিন্তু ওরা কারা ছিল যারা আমার রিপোর্টটা চেঞ্জ করাতে চাইছিল? এটা তো আমিও ভাবছিলাম, কিন্তু এখানে আসার পর সবটাই বুঝতে পারলাম। কি জানতে পেরে গেছো জ্যোতি? আর তারা কে ছিল? তার মধ্যে একজন হলো আপনার স্টুডেন্ট রোহন, আর অন্যজন আপনার ওয়াইফ। নিজেকে একটু সামলান স্যার, আমি আসছি, আবার দেখা হবে। আমি সবকিছুই দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার সন্দেহটাই ঠিক ছিল। ব্যালকনির আশেপাশে যে জুতোর ছাপটা দেখা গিয়েছিল সেটা রোহানেরই ছিল। আমি বুঝতে পেরে গেছিলাম যে প্রথমবার আমি ভুল জায়গায় ক্যামেরা ফিট করেছি, কারণ ওই শয়তান রোহন দরজা খুলে তো ভেতরে আসতোই না, তাহলে ওকে আমি দেখবো কিভাবে? তারপর একটা ক্যামেরা আমি বাড়ির উইন্ডোতে লাগিয়ে রাখলাম, আর অন্যটা বেডরুমে। আর কলেজের নিজের রুমে বসে আমি এক হরর ফিল্ম শুরু হওয়ার অপেক্ষায় ছিলাম, যেটা যে কোনো মুহূর্তে শুরু হতে পারত। কখন থেকে ওয়েট করছিলাম, আজ পুরো 1 ঘন্টা বাদে এলে। আরও তো অনেক কাজ থাকে সোনা। আমার থেকেও বেশি জরুরি কাজ আছে। তোমার থেকে জরুরি আর কোনো কাজ নেই। আর এমনিতেও আমার বাচ্চা তো তোমার পেটে আছে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? হ্যাঁ, তোমার মতো বিউটি কুইনকে কেউ কি ছাড়তে পারে? হ্যাঁ বলো। কিন্তু তবুও যদি তোমার বাড়ির লোক অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়? তাতে কি হয়েছে? বিয়ে তো তোমারও হয়ে গেছে না? দেখো, যারা ভালোবাসে
তারা তো বিয়ে করেই, কিন্তু কোনো বন্ধনে জড়ায় না। বন্ধনে জড়াতে চাইছো না যখন জড়িও না, কিন্তু কারোর জীবনটা নষ্ট করে দিও না। আচ্ছা ছাড়ো এসব, চলো তাহলে ওটা শুরু করি। হ্যাঁ, আমিও তো অপেক্ষা করে আছি। আচ্ছা। বস, আমি তোকে এতটা ভালোবাসলাম, তুই যা বলেছিলি সেটাই আমি করেছি। তোর সব ইচ্ছা আমি পূরণ করলাম, আর তুই তুই আমারই স্টুডেন্টের সাথে এইসব নোংরা কাজ করে বেড়াচ্ছিস। সার্থক, আমাকে ক্ষমা করে দাও। চুপ! আমি আমাদের বাচ্চার জন্য কতটা আশা করেছিলাম, আর তুই? এবার আমি তোকে প্রাণে মেরে ফেলবো। সার্থক, কিন্তু- প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোকে করব না, কিন্তু তার আগে আমি জানতে চাই যে তুই আমার মেডিকেল রিপোর্টটা কিভাবে চেঞ্জ করলি। সার্থক, তোমার মেডিকেল রিপোর্ট আমি সেদিনই দেখে নিয়েছিলাম যেদিন তুমি পেয়েছিলে, আর আমি জানতাম তুমি আমাকে সন্দেহ করো। সেই জন্য আমরা দুজন হসপিটালে গিয়েছিলাম মেডিকেল রিপোর্ট চেঞ্জ করতে। কিন্তু ওরা না করে দিয়েছিল। তারপর রোহনের একজন বন্ধুর সাহায্য নিয়ে আমরা একটা নকল রিপোর্ট বানাই। তাহলে এই শয়তানটা ব্যালকনি দিয়ে কেন ঢুকতো? আমি দেখেছিলাম যে তুমি হলে ক্যামেরা বসিয়েছো, সেই জন্য ও ব্যালকনি দিয়ে আসতো। স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার এরকম ভুল আর কখনো হবে না স্যার, প্লিজ ক্ষমা করুন। সার্থক, প্লিজ ওকে ক্ষমা করে দাও, ওর কোনো ভুল নেই, ছেড়ে দাও ওকে। আমি এই সব কিছু আমার সন্তানের জন্য করেছিলাম। এটা আমার বাচ্চা না, এটা আমার বাচ্চা না। হ্যাঁ স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার 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 আর কখনোই হবে না স্যার। ব্যাস ইন্সপেক্টর, এটাই হলো আমার গল্প। দেখুন, আপনার কথা শুনে আমি সমব্যথী, কিন্তু বাকি আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাকে মানতেই হবে। আমরা কিছু করতে পারবো না।